শুধু একটা কথা বলুন, আরএসএসের এখানে বৃদ্ধিটা হচ্ছে কেন? আমি পিসিআরকে বলবো নির্দিষ্টভাবে বঙ্গে আরএসএসের যে বিস্তার বা সংঘের বিস্তার, এটা নিয়ে আমি আগেও আমাদের যে রিপোর্ট আমরা পাচ্ছি সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে চাই। 1925 থেকে 2011 530টা মতন শাখা ছিল বলে অনুমান করা যায়। 2011 থেকে 2025 2500-র বেশি শাখা। 2026-এ সেটা 700 নতুন শাখা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে বলে আমাদের সূত্রের খবর। আবারও বলছি, রিপাবলিকের সূত্রের খবর। 21-এর তুলনায় কর্মী সংখ্যা, শাখায় কর্মী সংখ্যা প্রায় 40% বেড়েছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে আরএসএসের বিস্তার চোখে পড়ার মতন। যে শুধু আমি ফিগার্সে নাম্বার ক্রাঞ্চিংয়ে আপনার কাছে যাব না, কিন্তু আমি জানতে চাই কিছু কি এমন প্যারাডিম শিফট যাকে বলে, একটা বড় সড়ো কোনো পরিবর্তন হচ্ছে যার ফলে আরএসএস এর প্রতি আগ্রহ বাড়ছে? অনেক ছাত্রছাত্রী তারা, আমি আগে দেখতাম ছাত্র আন্দোলনে যারা আরএসএস এর নাম শুনলে অচ্যুত মনে করতো। এটা আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে, আরএসএস অচ্যুত, নাথুরাম গোডসে অচ্যুত, সাভারকার অচ্যুত শেখানো হয়েছে। আরএসএস এর ফাউন্ডেশনটাই বাংলা। আপনি যদি আরএসএস এর হেডকোয়ার্টার্সে যান, এখন তো দুটো, নাগপুরে দুটো আছে, যেটা পুরনো, যেটা মহালে, সেখানে দেখলে ওর যে আর্কাইভ, সেই ঘরের বেশিরভাগ অংশটাই বাংলা। তাই আপনি যাবেন কখনো মহালে যে সংগ্রহশালা, সেখানে গিয়ে দেখলে তার বেশিরভাগ অংশটাই বাংলা। কারণ স্বামী বিবেকানন্দের বাণী এবং স্বামী বিবেকানন্দের যে ভাবনা, সেই ভাবনাকে বাস্তবায়িত করাটাই আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল উদ্দেশ্য। যে আমি কিন্তু হেরে, এই ন্যারেটিভের যুদ্ধে নেহেরু বা কংগ্রেসের কাছে আপনারা হেরে গেলেন কেন তাহলে? না, অনুশীলন সমিতির সাথে তো আমি শুনেছি আপনাদেরও যোগ আছে। হ্যাঁ, অনুশীলন সমিতির, ইনফ্যাক্ট আরএসএস এর যে প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, তাকে কলকাতাতে পাঠিয়েছিলেন। উনি জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তখন। সেখানকার ডক্টর মুঞ্জেরাত কলকাতায় পাঠিয়েছিলেন। তার কারণ ছিল, কলকাতা ছিল তখন এই সশস্ত্র সংগ্রামের প্রাণকেন্দ্র। ত্বাং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল দলবিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বাং। এটা তো ভারতবর্ষকে বর্ণনা করার জন্য মা দুর্গার সঙ্গে করা। বন্দে মাতরম মন্ত্রকে শ্রী অরবিন্দ জাতীয় মন্ত্র হিসেবে নিলেন। শুধু হিন্দু বা মুসলমান বলে নয়, কাজী নজরুল ইসলামের যে কারণের জন্য তার ধূমকেতু পত্রিকা বন্ধ হলো 1929 সালে। ধূমকেতুতে দুর্গাপুজোর আগে আনন্দময়ীর আগমনে ছাপা হলো, আর কতদিন থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে ওই জয় করেছে অত্যাচারীর শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক দিচ্ছে ফাঁসি দ্বীপান্তরে। তা ভারতবর্ষকে দুর্গার সঙ্গে তুলনা করার জন্যে কাজী নজরুল ইসলামের কোনো অসুবিধা হয়নি। এটা তো হিন্দুদের দেশ। তিনটে জিনিস আমাকে কমেন্ট করছে যারা দর্শকরা রয়েছেন, তিনটে জিনিস যদি আপনি আপনার ভার্সনটা ক্ল্যারিফাই করেন, এটা দর্শকদের ডিমান্ডে আমি বলছি। সেই প্রাচীন প্রশ্ন, যে প্রশ্নের আশা করি আপনার কাছে উত্তর আছে, সাভারকারকে মুচলেকা দিতে হয়েছিল, বামপন্থীদের কোনোদিন মুচলেকা দিতে হয়নি। চোখে চোখ রেখে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। জানেন না এটা যদি একটু ক্লিয়ার করেন। শ্রীপাদ অমৃত ডাঙ্গে যে ভাষায় সাভারকার মুচলেখা লিখেছিলেন, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, সিপিআই সিপিএম দুটোতেই ছিলেন। তারপরে শ্রীপাদ অমৃত ডাঙ্গে, আমি কিন্তু আবারও বলছি, আমি মনে করি না শ্রীপাদ অমৃত ডাঙ্গেকে তার জন্য অশ্রদ্ধা করা উচিত। পরাধীন ভারতবর্ষে শ্রীপাদ অমৃত ডাঙ্গে কানপুর কনস্পিরেসি সময় খুব সামান্য, সাভারকার তো 11 বছর 12 বছর ছিলেন আন্দামানের সেলুলার জেলে। কখনো আন্দামানের সাভারকারের সেলের ভেতর ঢুকে 11 মিনিট থেকে দেখবেন। 11 মিনিট যদি বাইরের থেকে হ্যাজবোল্ট কেউ টেনে দেয়, তাহলে এই 11 মিনিট ভেতরে থেকে দেখবেন কি অবস্থার মধ্যে। পাগল হয়ে গেছিলেন উল্লাসকর দত্ত। শ্রীপাদ অমৃত ডাঙ্গে একই ভাষায় ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট এই লিখে মুচলেখা দিয়েছিলেন। কিন্তু আমি বলছি, শ্রীপাদ অমৃত ডাঙ্গের প্রতি কিন্তু আমার অশ্রদ্ধা নেই। যারা সাভারকারকে অশ্রদ্ধা করছেন তারা ঠিকঠাক করে ইতিহাস বোঝাচ্ছেন না, কারণ এটা তাদের স্ট্র্যাটেজি ছিল। শ্রীপাদ অমৃত ডাঙ্গের মুচলেখা দিয়েছেন, তার জন্য আমি তাকে ছোট বলছি না। তিনি পরাধীন ভারতবর্ষের দেশের জন্য আন্দোলন করে জেলে গেছিলেন। তাদের স্ট্র্যাটেজি ছিল জেলের মধ্যে পচে মরার থেকে তারা মনে করেছিলেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে
মুচলেখা দিয়ে বেরিয়ে আসার কথা। শ্রীপাদ অমৃত ডাঙ্গে দিয়ে অনেকে দিয়েছেন। এটা যারা করছেন তাদের একটা ক্ষুদ্র মানসিকতা। তারা ইতিহাস পড়ুন, আমি বলে গেলাম শ্রীপাদ অমৃত ডাঙ্গে দিয়েছেন কিনা দেখুন, এবং আমি এটাও বলে গেলাম মানে এটা কিন্তু ফ্যাক্ট চেকিং হবে। হ্যাঁ নিশ্চয়ই, কমিউনিস্ট শ্রীপাদ অমৃত ডাঙ্গে মানে ডাঙ্গে যেভাবে মুচলেখা দিয়েছিল সেভাবে ভাষায়, সে ভাষাতেই সাভারকার ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। মানে এটা পেছনে সাইকোলজিটা কি, মানে ওনারা বেরিয়ে এসে আবার নতুন করে শুরু করেছেন। সাভারকার কি তারপরে বেরিয়ে আসার পরে দেশের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? সাভারকার বেরিয়ে আসার পরে পতিত পাবন মন্দির তৈরি করেছিলেন সমাজ থেকে এই অস্পৃশ্যতাকে দূর করার জন্য। সাভারকার তারপরেও ব্রিটিশদের স্ক্যানারের মধ্যে ছিলেন তার স্বাধীনতা সংগ্রামে তার কন্ট্রিবিউশনের জন্য। আরেকটা জিনিসেও ওরা অনেকে জানেন না, সাভারকার কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন না। আচ্ছা। এবং সাভারকারের দল হিন্দু মহাসভা সংঘেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এক ছিল না। অনেক ক্ষেত্রে সাভারকার হিন্দু মহাসভার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতানৈক্যও ছিল। ভারত ছাড়ো আন্দোলনের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল, প্রাণও গেছিল চিমুরে। তাই অনেকের এটা অতি সরলীকরণ। আসলে আমি তোমাকে বিরোধী মনে করছি তার জন্য একসঙ্গে যোগ করে দেওয়ার জন্য। আরেকটা জিনিস আমি নিজে সেলুলার জেলে গিয়ে দেখেছি, সেলুলার জেলে মানে আমার পরিবার সূত্রে মোহিত মৈত্র আমার সম্পর্কে দাদু হন, তার মূর্তি যেভাবে আছে, তাদের যে লড়াই, তার পাশাপাশি আরেকটা আমার খুব হন্টিং লেগেছে, একটা সাইকোলজিক্যাল গেম সাভারকারের সাথে ব্রিটিশরা খেলেছিল। একদম সেলটার সামনে ফাঁসি দেওয়া হতো একদম, এবং ফাঁসি দেওয়ার পরে তাকে প্রতিদিন, মানে সে কারণে হয়তো ওই বুলবুল পাখির সাথে সাভারকারের গল্প, মানে মুক্তির স্বাদ কতটা। মানে না, সাভারকারের দেখুন, আমি আবারও বলছি, সাভারকার 11 বছর ছিলেন, 11 বছর ওই সেলুলার জেলে ছিলেন। উল্লাসকর দত্ত বলেছিলেন, বাড়িতে চিঠি পাঠিয়েছিলেন যে আমার বাড়িতে, জমিদার বাড়ি। গান্ধী বা নেহরু কখনো সেলুলার জেল বা ওরকম কষ্টের জেলে ছিলেন? দেখুন, আজকের এর উদ্দেশ্য গান্ধীকে ছোট করা বা গান্ধীর বিষয়ে বলার জন্য নয়, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু সাভারকারের যে আত্মত্যাগ, সাভারকারকে ধরুন, কার্ল মার্কসের নাতি, তিনি সাভারকারের হয়ে ইউরোপে করেছিলেন। সাভারকারের সেই সময়ে বীরেন্দ্র চট্ট, তিনি যখন তখনকার কেজিবি বিপ্লবী বীরেন্দ্র চট্ট, যাকে স্ট্যালিন খুন করেছিলেন। হ্যাঁ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে রাশিয়াতে খুন হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি কমিউনিজমকে ভালোবেসেই রাশিয়ায় গেছিলেন। তাকে যখন গোয়েন্দা সংস্থা জিজ্ঞেস করছে, তখন তিনি প্রথম লাইনটা লিখেছিলেন, আমি বিপ্লবী সাভারকারের সঙ্গে কাজ করেছি। তার জন্য এটা বামপন্থী হন বা অন্য ভাবনায় হন, সাভারকারের মতো এত বড় বিপ্লবী, সারা পৃথিবীর ইতিহাসের বিপ্লবীদের একটা উল্লেখযোগ্য উদাহরণ, তাকে ছোট করাটা একটা নিচু মানসিকতার পরিচয়। আমি যেমন বারবার করে নাথুরাম গোডসে নিয়ে বললে কিন্তু আপনার অস্বস্তি হবে। আপনি নাথুরাম গোডসেকে নিয়েও তো একটা শ্রেণী আছে যারা বলে নাথুরাম গোডসেকে আপনারা মহিমান্বিত করেন। না, করি না। মহাত্মা গান্ধী দেশের স্বাধীনতা সংগ্রামের পরে যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, গান্ধীজির। আপনি গান্ধীজির ভারত সরকারের, মানে বিজেপি সরকারের না, তার আগের সরকারের প্রকাশিত কালেক্টেড ওয়ার্কস গান্ধীজির দেখুন, যে গান্ধী 1948 সালে ভাঙ্গি কলোনি, এটাও একটা বিশেষ সিগনিফিকেন্স আছে, যে সেখানে আরএসএসের 500 জন স্বয়ংসেবকের একটা স্বয়ংসেবক একত্রীকরণে গান্ধীজি ভাষণ দিয়েছিলেন। ওটা রেকর্ডেড, আপনি যে কেউ দেখুন না কালেক্টেড ওয়ার্কসে, আমার এক্স্যাক্ট ভলিউম মনে নেই, 31 হবে। তাতে উনি বলছেন যে আরএসএস এমন একটা সংগঠন যাদের মধ্যে জাতপাত নেই, তার ঊর্ধ্বে উঠতে পেরেছে। এবং আমি ডক্টর হেডগেওয়ার তখন বেঁচে ছিলেন, গান্ধীজি তখন বলছেন 48 সালে, তখন আমি গিয়ে দেখেছিলাম, তার সঙ্গে আমার কথা হয়েছিল, তাদের কয়েকটি বিষয় আমার প্রচণ্ড ভালো লেগেছে। তাই গান্ধীজির সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পরে আরএসএসের এরকম একটা সম্পর্ক ছিল, সেটাও আবার একটু আগে যেমন বললেন যে ন্যারেটিভ, মানে ভুল বোঝানোর একটা চক্র, সেটা ভুল বোঝানোর চক্র। নাথুরাম গোডসে তার
মানে সে কি সন্ত্রাসবাদী না সে বিপ্লবী, এই ন্যারেটিভটা সেই সময়ে অনেকের মনের মধ্যে রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে, চোখের সামনে এরকম ঘটনা দেখেছে যে পূর্ববঙ্গের সেই সময়কার ইতিহাস যদি দেখেন যে হিন্দুদের উপরে কি নিদারুণ অত্যাচার হয়েছে। সেই সময় অনেকে আশা করেছিলেন যে আব্রাহাম লিঙ্কনের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি বলবেন আই ডোন্ট বিলিভ ইন টু নেশনস। কারণ আমেরিকার সিভিল ওয়ার যদি দেখেন আর ভারতের দেশভাগ যদি দেখেন, তাহলে 4 বছরের মধ্যে সেই সময় ফুল অ্যান্ড ফাইনাল সলিউশন হয়েছে। কারণ লিঙ্কন বলেছিলেন আমি বিশ্বাসই করি না যে দুটো রাষ্ট্র আছে, এটা আমি বিশ্বাসই করি না। তাতে কি হয়েছে, 4 বছরে শেষ হয়ে গেছে। কতজন মানুষ মারা গেছেন খুব বেশি হলে 4 লক্ষ মানুষ। আজকে পর্যন্ত ভারতবর্ষ বিভাজিত হয়েছে, এখনো পর্যন্ত 20 লক্ষের বেশি মানুষ এই বিভাজনে মারা গেছেন। তার মানে মানুষ কম মারা যায়নি এবং এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। বাংলাদেশে হিন্দুদের গতকালকেও যে হিন্দু নির্যাতিত হয়েছে, গতকালকেও যে হিন্দু মহিলা ধর্ষিতা হয়েছেন, সেটা তো এই দেশ ভাগের ফলশ্রুতি। তাই নর্থ আমেরিকাতে যে ফুল অ্যান্ড ফাইনাল সমস্যার সমাধান হয়ে গেল 4 বছরে, ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সাদার্ন স্টেটগুলো বলেছিল যে তোমরা তোমাদের মতো থাকো, আমরা স্লেভ স্টেট থাকবো। তখন লিঙ্কন বলেছিলেন আমি বিশ্বাস করি না। তাই মানুষের মধ্যে সেই সময় একটা হতাশা ছিল, অনেক রকমের ভাবনা ছিল, কিন্তু এই হঠকারিতা, এই ভাবনা এবং মহাত্মা গান্ধীর মতো এরকম একজন স্বাধীনতা সংগ্রামী মানুষকে, এরকম একজন মহাপুরুষের হত্যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনই, তখনকার দিনই সরসংঘ চালক ছিলেন গুরুজি গোলওয়ালকার, নিন্দা করেছেন, বলেছেন এটা অত্যন্ত দুঃখের। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা সেদিনও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শের প্রতি মহাত্মা গান্ধীর শ্রদ্ধা ছিল, যেটা আমি বললাম ভাঙ্গি কলোনির তার যে বক্তৃতা, সেটা যে কেউ দেখতে পারেন। এবং আজকেও এই গান্ধীজির শতাব্দী এই পরে এখনকার যিনি সরসংঘ চালক, তার যে বক্তব্য সেই দিনকে বহু কাগজে কলকাতাতেও বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল। তাই মহাত্মা গান্ধী সম্পর্কে আমাদের শ্রদ্ধা মোহনজির সেই সময়ের এই কদিন আগেকার বক্তব্যের মধ্যেই স্পষ্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।